ওকে, আমি এখন 11:30 বাজতে চললো। আমার কম্পিউটারে আমি রেকর্ড করা শুরু করি, ক্লাসটা শুরু করছি। রেকর্ড অন দিস কম্পিউটার, আমার কম্পিউটার রেকর্ড হচ্ছে। ওকে স্যার, আমরা কি একটা প্রবলেম করছিলাম। প্রবলেমটা হচ্ছে at time 0 I have given you a wave packet. এটা at time 0 I have given you a wave packet. What is a wave packet? Wave packet is something which is superposition of many plane waves, and the wave packet represents the wave function of a free particle. At time 0 আমি বললাম যে একটা ফ্রি পার্টিকেল আছে, পার্টিকেলটার উপরে কোনো বল কার্যকরী নেই, সেই ফ্রি পার্টিকেলটার ওয়েভ ফাংশন হচ্ছে আমি তোমাকে দিয়েছি নর্মালাইজড ওয়েভ ফাংশনটা, এটা যেটা দেখছো এটা। আমি অবশ্য তোমাকে নর্মালাইজ করতে বলেছিলাম, এখানে শুধু এন দিয়ে শুরু করেছিলাম, পরে এনটা তুমি নর্মালাইজেশন থেকে বের করেছো। দিস ইজ দ্য নর্মালাইজড ওয়েভ প্যাকেট or normalized wave function of a free particle at time t equal to 0. তাহলে এখান থেকে ডেল্টা এক্স কত বের করা যায়? ডেল্টা এক্স বের করতে গেলে তুমি প্রথমে ওই ফর্মুলা ব্যবহার করতে পারো, অথবা একটা কাজ করতে পারো, সাই স্টার সাই করে ফেলো। সাই স্টার সাই যদি করো এরকম হবে, সাম নর্মালাইজেশন কনস্ট্যান্ট, আর এখানে এক্স স্কোয়ার বা ডেল্টা স্কোয়ার। এক্স স্কোয়ারের নিচে এটা গাউসিয়ান যদি হয়, এক্স স্কোয়ার নিচে যেটা দেখা যাচ্ছে সেটা স্কোয়ার রুট করে √2 দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটাই হবে আনসার্টেনটি ইন এক্স। এই পার্টিকেলটা লোকালাইজ, তবে একটা এক্স এর একটা আনসার্টেনটি আছে। তাহলে ডেল্টা বাই √2 এটা কিভাবে বের করলাম? এটা তো বের করার একটা কায়দা আছে। ডেল্টা এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার এক্সপেকটেশন মাইনাস এক্স এক্সপেকটেশন স্কোয়ার। এটা শূন্য, এটা করে তারপরে করেছি, করে উত্তরটা তাই এসছে, ওই যে ওই ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ডেল্টা স্কোয়ার ছিল। তো এক্স স্কোয়ারের নিচে যেটা আছে ডেল্টা স্কোয়ার, সেটা স্কোয়ার রুট নিলে হয় ডেল্টা, ওটাকে √2 দিয়ে ভাগলে হচ্ছে আনসার্টেন ইন টাইম 0। ওকে, আনসার্টেনটি এভাবে করে নিয়েছি ইন এক্স, যে এভাবে করে মোমেন্ট আমার আনসার্টেনটি করা যায়। তারপরে এট টাইম টি ওয়েভ প্যাকেটটা কত? ওয়েভ প্যাকেটটা প্রপাগেট করেছে। ওকে, এট টাইম টি ওয়েভ প্যাকেট চেঞ্জ হয়েছে। এট টাইম টি ওয়েভ প্যাকেটটা কত? এই ফর্মুলা ব্যবহার করে বের করেছি। আমার প্রপাগেটর, একটা ফ্রি পার্টিকেলের জন্য প্রপাগেটর আমার জানা আছে ইউ। ওকে, পার্টিকেলটা যদি এক্স প্রাইমে থাকে এট টাইম 0, তাহলে এক্স থাকার অ্যাম্প্লিটিউড কত? এক্স প্রাইমে এট টাইম 0 পার্টিকেলটার লোকেশন, এক্স প্রাইম হওয়ার অ্যাম্প্লিটিউড হচ্ছে সাই এক্স প্রাইম 0। ওকে, তারপরে at the later time এক্স এ থাকার অ্যাম্প্লিটিউড তাহলে কত? অ্যাম্প্লিটিউড হচ্ছে সাই। তাহলে এই ইন্টিগ্রেশন করেই সাই ওয়েভ ফাংশন ফর অল পজিশন এট টাইম টি বের করে ফেলবে। তোমার জানতে হবে ওয়েভ ফাংশন এট টাইম 0 ফর অল লোকেশন এক্স প্রাইমের উপর ইন্টিগ্রেশন। ওকে, কারণ পার্টিকেলটা এট টাইম 0 পার্টিকেলটা যে কোনো পজিশনে থাকার একটা সম্ভাবনা আছে। এটা করে এই ইন্টিগ্রেশনটা করে, আমি গতকাল বলেছিলাম এই ইন্টিগ্রেশনটা করতে হবে তোমাদের, করে এইখানে আসতে হবে। This is the wave function, or this is the wave packet at time t, at a later time t. Wave packet is a function of x. It looks rather complicated. এটাকে ডিরাইভ করতে পেরেছো তোমরা? কালকে স্যার এই ইন্টিগ্রেশন একটু চেষ্টা করেছিলাম স্যার, আবার চেষ্টা করতে হবে স্যার, পুরো ডিরাইভ করতে পারি নাই স্যার, আবার চেষ্টা করব স্যার। আমার কাছে করা আছে, তোমরা চাইলে পরবর্তীতে, এখন না, তো আমার কাছ থেকে নিতে পারো ইয়েটা, কিন্তু তোমরা চেষ্টা করো সোজা। মেইন সমস্যা স্যার যেটা হয়েছে স্যার, এই যে এক্স প্রাইমের উপরও স্যার আবার ইমেজিনারি পার্ট আছে, আই আছে, এটা স্যার আলাদা করতে হবে। থাকুক, চেঞ্জ অফ ভেরিয়েবল করতে হবে হ্যাঁ, না কিচ্ছু করতে হবে না, তুমি এটাকে এক্সপ্যান্ড করো, এক্স প্রাইম স্কোয়ার টার্ম আলাদা করো, এক্স প্রাইম লিনিয়ার টার্ম আলাদা করো, আর যেখানে এক্স প্রাইম নাই সেগুলো আলাদা করো, সেটা বাইরে চলে যাবে। তারপরে কোয়াড্রেটিক টার্ম আর লিনিয়ার টার্ম একসঙ্গে থাকবে, সেটা ইন্টিগ্রেট করো। ইন্টিগ্রেট করার জন্য যে বলেছিলাম সেই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল,
ওটা ব্যবহার করো, এই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ব্যবহার করো এইটা। স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালে স্যার যে এক্স স্কয়ার পার্টের সাথে তো স্যার ইমাজিনারি অংশ নাই, একটা রিয়েল আই পার্ট থাকুক, স্যার। আই থাকুক, আই না থাকলেও আই সমস্যা নাই স্যার। থাকুক, অসুবিধা নাই। ও তাহলে তো না স্যার কোনো আমি সমস্যা নাই, ভাবছি থাকা যাবে না। আই এই এতে আই থাকে, আই থাকবে, ও কোনো আচ্ছা স্যার, সমস্যা নাই। আচ্ছা স্যার। হ্যাঁ, এতে আই থাকতে পারে, যে এর অনেকগুলো টার্ম থাকতে পারে এর, তার মধ্যে যে কোনো একটা টার্মে আই থাকলেও থাকতে পারে। ওকে, কোনো সমস্যা হবে না। এটা দেখানো যায়নি যে ওরকম হলেও সমস্যা হয় না, এই ফর্মুলা ব্যবহার করা যায়। আমরা এই ফর্মুলা প্রমাণ করি সাধারণত এটাকে রিয়েল ধরে, এটা কমপ্লেক্স হলেও এই ফর্মুলা ভ্যালিড থাকবে। এটা আমি তো স্যার ওইটাই ভাবছি এটা যে রিয়েল দেখাতে পার্ট গেলে, হবে, এইজন্য মিলাতে পারিনি স্যার। হ্যাঁ রাইট রাইট, আমরা সবসময় রিয়েল ধরে করি আর কি, সহজ করার জন্য। কিন্তু এটা যে কমপ্লেক্স হলেও যে একই ফর্মুলা খাটবে, এটাও দেখানো যায়। আমি এটা এই কথাটা বলিও নাই, দেখাইও নাই, কিছু নাই, অ্যাজ ইফ আমাদের এটা হচ্ছে রিয়াল, ওরকম। আসলে তা না, এ কমপ্লেক্স হতে পারে। ওটা কন্ট্রোল ইন্টিগ্রেশন করে দেখানো যায় যে এটা কারেক্ট হবে এই ফর্মুলা। ওকে, তাহলে আমরা ওই ইন্টিগ্রেশন তোমরা করার চেষ্টা করো, দেখো না কি হয়। কারণ থিওরিটিক্যাল ফিজিক্সে বড় বড় 10-15 পাতার অ্যালজেব্রা না করলে থিওরিটিক্যাল ফিজিক্স হবে না। ওকে, এক লাইনে সব হয়ে যাবে সেটা না, 100 পাতা করার পর একটা রেজাল্ট পাবে। 100 পাতার মধ্যে কোনো ভুল থাকা চলবে না, কোনো ভুল ছাড়াই 100 পাতার অ্যালজেব্রা তোমাদের করতে হবে। ওকে, এই ট্রেনিংটা তোমাদের থাকতে হবে। যাই হোক, সবকিছু করে যদি ভুল না করি, আমি সাই এর এই ফর্মুলা পাবো একটা লেটার টাইম টি। এই সাই থেকে আমি এই সাই থেকে at টাইম টি আমি পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি বের করব বাই স্কোয়ারিং দ্য মড অফ সাই। সাই মড স্কোয়ার করলে, সাই মড স্কোয়ার করো, সাই মড স্কোয়ার করে আমি এটা পেয়েছিলাম গত ক্লাসে। এখানে তাই একটা কনস্ট্যান্ট, এটা একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট, সেটা টাইম ডিপেন্ডেন্ট। দেখো, আর একটা এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, এটা কিন্তু এটাও গাউসিয়ান। এই গাউসিয়ান ওয়েভ প্যাকেট, তার মানে সাই স্টার মড স্কোয়ার, সাই মড স্কোয়ার, এটা গাউসিয়ান। এই গাউসিয়ানের সেন্টারটা হচ্ছে, এই গাউসিয়ান ফাংশনের সেন্টারটা হচ্ছে at x equal to p naught t by m। at টাইম জিরোতে সেন্টার ছিল এইখানে at x equal to 0, কারণ at টাইম জিরোতে এখানে শুধু উপরে ছিল x স্কোয়ার আর নিচে ছিল শুধু ডেল্টা স্কোয়ার। এখন উপরেরটা পরিবর্তন হয়েছে x মাইনাস p naught t by m স্কোয়ার হয়েছে। তাহলে এখন সেন্টারটা কোথায়? এখন সেন্টার হলো x এর মান যখন p naught t by m। ওকে, এবং পার্টিকেলটা ব্রড হয়ে গেছে, আনসার্টেনিটি বেড়ে গেছে, কারণ আগে ছিল ডেল্টা স্কোয়ার, এখন যেটা আছে সেটা একটু বড়। যাই হোক, এটা হচ্ছে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি এট টাইম 0। এটা দেখে তোমার আনসার্টেনিটি ইন এক্স কত হবে, আবার সেটা করতে পারো। আনসার্টেনিটি এক্স করতে গেলে তোমাকে এক্স স্কোয়ারের এক্সপেকটেশন করতে হবে, বিয়োগ এক্স এক্সপেকটেশন স্কোয়ার করতে হবে, রাইট? এটা করে তুমি একটা আনসার্টেনিটি বের করবে। কিন্তু উত্তরটা আমার জানা আছে। আমি এখানে যদি একটা চেঞ্জ অফ ভ্যারিয়েবল করি, যাই হোক, তাহলে এটাকে যদি বলি এক্স প্রাইম, তাহলে এটা হবে এক্স প্রাইম স্কোয়ার। কিন্তু যাই হোক, এক্স মাইনাস সামথিং স্কোয়ার, এক্স প্রাইম স্কোয়ার কিছু ডাজন্ট ম্যাটার। উপরে সামথিং স্কোয়ার, নিচে সামথিং স্কোয়ার। নিচে যে সামথিং স্কোয়ার আছে, নিচে যে টার্মটা আছে, ওটার স্কোয়ার রুট, তারপর ওটাকে √2 দিয়ে ভাগ, এটাই হবে আনসার্টেনিটি। ওকে, এটার এখানে ক্যালকুলেশন করে দেখাইনি, শুধু বলেছি যে এরকম যদি হয়, ওয়েভ প্যাকেটের ফর্ম, এই যে সাই মড স্কোয়ারের ফর্ম যদি এইরূপ হয়, এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, এখানে তো এটা আছে, এই যে পি নট টি বাই এম, এটা তো হচ্ছে ওয়েভ প্যাকেটের সেন্টার। তাহলে পি নট টি বাই এম এ হচ্ছে এক্স এর এক্সপেকটেশন ভ্যালু, তাহলে এটা আসলে এক্স মাইনাস এক্সপেকটেশন এক্স স্কোয়ার। আর ওয়েভ প্যাকেট যখন অরিজিনে থাকে, বলো স্যার ওই যে আনসার্টেনিটির যে স্যার এই যে রুট করে √2 দিয়ে ভাগ করার যে স্যার এই নিয়মটা, স্যার এটা কি সকল ওয়েভ ফাংশনের ক্ষেত্রেই সত্য এই হবে নিয়মটা স্যার? না, এটা শুধু এই গাউসিয়ান ফাংশনের বেলায় সত্য। ও আচ্ছা, জি স্যার। গাউসিয়ান ফাংশনের বেলায় আসলে তো আমি এই সমস্ত নিয়ম মনে রাখি, এগুলো দ্রুত কাজ করার জন্য, কিন্তু আমার তো ওটা আসলে ওটা করতে হবে,
এক্স স্কোয়ারের এক্সপেকটেশন বিয়োগ এক্স এর এক্সপেকটেশন স্কোয়ার। এই গাউসিয়ান ওয়েভ প্যাকেট দিয়ে ওটা করলে আমি যেটা নেমোনিকটা পেলাম বললাম, এই নেমোনিকটা কারেক্ট হয়। ওকে, এটা শুধু গাউসিয়ান ওয়েভ প্যাকেটের জন্য। তাহলে at টাইম টি আনসার্টেনটি নেক্সট কত হবে? এখানে নিচে যেটা আছে ওটা স্কোয়ার রুট করো, তারপর √2 দিয়ে ভাগ দাও। স্কোয়ার রুট করে ডেল্টা, আর এখানে একটা স্কোয়ার রুট সাইন দিতে হবে, ডিভাইড বাই √2। ওকে, এটা এখানে বলেছি। নিচে যেটা আছে সেটাকে যদি বলো সিগমা স্কোয়ার, নিচে যেটা আছে সেটাকে যদি বলো সিগমা স্কোয়ার, আর উপরে গাউসিয়ান এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার, আর নিচে যেটা আছে সেটা সিগমা স্কোয়ার। তাহলে এটা এক্সপোনেন্টের নিচে এখানে ওটার স্কোয়ার রুট করে √2 দিয়ে ভাগ, এটা দেখানো যাবে। তাহলে at টাইম টি আমার আনসার্টেনটি কত হলো? এই ওয়েভ প্যাকেট থেকে আনসার্টেনটি কত হলো? এটা নিচে যেটা আছে ওটাকে যদি বলো সিগমা স্কোয়ার, তাহলে সিগমা কত? সিগমা হচ্ছে ডেল্টা টাইমস স্কোয়ার রুট অফ 1 প্লাস h স্কোয়ার t স্কোয়ার m স্কোয়ার ডেল্টা 4, দ্যাট ডিভাইড বাই √2। আর ডেল্টা বাই √2 হচ্ছে আনসার্টেনটি অফ দ্য পজিশন অফ দ্য পার্টিকেল at টাইম 0। তাহলে দেখো আনসার্টেনটি at a later time is equal to uncertainty at the earlier time 0 times a factor। এই ফ্যাক্টরটা আবার টাইম ডিপেন্ডেন্ট, এবং এই ফ্যাক্টরটার মান একের চাইতে বেশি। টি যত বাড়বে এই ফ্যাক্টরটার মান তত বাড়ে। তার মানে পরবর্তী যে কোনো সময় টিতে আনসার্টেনটি বেশি হবে। তার মানে টাইম 0-র তুলনায় at টাইম টি তোমার ওয়েভ প্যাকেটটা স্প্রেড আউট হয়ে যাবে বেশি। টি যতই বাড়তে থাকবে ততই বেশি স্প্রেড আউট হবে, ততই আনসার্টেনটি বাড়তে থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে আনসার্টেনটি ইজ টাইম ডিপেন্ডেন্ট। এটা যদি প্লট করো, এক পর্যায়ে টি যখন ভেরি লার্জ, তখন এখানে দ্বিতীয় টার্মটা প্রথম টার্মের তুলনায় অনেক বেশি হয়ে যাবে। তখন এই প্রথম টার্মটা নেগলেক্ট করা যাবে। প্রথম টার্মটা নেগলেক্ট করলে আমার এখন স্কোয়ার রুটটা করা খুব সহজ হবে। তাহলে তখন কি হবে? when time is large বলতে সংজ্ঞা দিতে হবে। when time is large, আপাতত একটু ভেগ রাখি, when t is large, second term inside the square root sign becomes very large compared to 1। ওটাই হচ্ছে টাইম লার্জ হওয়ার সংজ্ঞা। টাইম লার্জ মানে কি? টাইম এত বেশি হয়ে গেল যে এই স্কোয়ার রুটের ভেতরে যে দ্বিতীয় টার্মটা ওটা তুলনামূলকভাবে একের চাইতে অনেক বেশি হলো। ফলে একটাকে নেগলেক্ট করে কোনো ক্ষতি নেই। একটাকে যদি নেগলেক্ট করি তাহলে থাকলো স্কোয়ার রুট অফ h স্কোয়ার t স্কোয়ার ডিভাইডেড বাই m স্কোয়ার ডেল্টা 4। এটা তো স্কোয়ার রুট করা খুব সোজা। তাহলে এটাকে স্কোয়ার রুট করলে কি হবে? h t m ডেল্টা স্কোয়ার। তখন ইট বিকামস লিনিয়ার। তার মানে এটা ইট বিকামস এ লিনিয়ার ফাংশন অফ টাইম, স্ট্রেট লাইন ফাংশন অফ টাইম। তাহলে আমি এই ডেল্টা এক্স অফ টি ভার্সেস টি যদি প্লট করি, at টাইম 0 ডেল্টা এক্স এর মান হচ্ছে ডেল্টা এক্স নট, ওটা হচ্ছে ডেল্টা বাই √2। তারপরে সময় বৃদ্ধি পাচ্ছে, ডেল্টা বৃদ্ধি পাচ্ছে। প্রথম দিকে বৃদ্ধিটা লিনিয়ার নয়, এটা কার্ভ, পরে কার্ভটা স্ট্রেট হয়ে যায়। ওকে, তার মানে এই গ্রাফটা একটু ভালো করে আঁকা উচিত ছিল। আমি বলি, আমি আমার এখানে একটু লিখে রাখি। ডেল্টা এক্স, দাঁড়াও, delta x at time t is equal to delta x at time 0 times এটা দেখছি আর কি, এই কোশ্চেনে বলছি delta x at time t equal to delta x at time 0 times square root of 1 plus h square t square divided by m square delta 4। এটা গ্রাফ করব আমি, ঠিক আছে, দেখা যাক। এটা দেখে বলো টি ইকুয়াল টু লার্জ কথাটা মানে কি? সেকেন্ড টার্ম
is much bigger than the first term. এটা মানে হচ্ছে h cut squared, এটা h cut squared t squared over m squared delta 4 is much greater than 1. এই কন্ডিশনকেই বলা হবে t square is large. আচ্ছা, এখন ধরো t square কে একটা এইভাবে প্রকাশ করি, দেখো t squared কে না, লেফট হ্যান্ড সাইড কে t squared divided by m squared delta 4 divided by h cut square. এই যে নিচে এটা লেখা হলো, এটার স্কোয়ার, উপরে আছে টি স্কোয়ার, আর নিচে ব্র্যাকেট টার্মটার স্কোয়ার। ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা আছে এম স্কোয়ার, কেন এটা এম ডেল্টা, এম স্কোয়ার না, এম সব ভুল, এটা লেখো এখানে টি স্কোয়ার ওভার এম ডেল্টা স্কোয়ার ওভার এইচ কাট। এখন ঠিক আছে, ইজ মাচ গ্রেটার দেন 1. ওকে, আমি খাতা নাড়াচ্ছি, এটা রেসপন্ড করতে লাগছে কত, ওকে আটকে যায়। এটাকে টি স্কোয়ারকে নিচে আনো, তারপরে পুরো জিনিসটা স্কোয়ার হিসাবে, এটা টি স্কোয়ার ডিভাইডেড বাই এই যে ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা ওটার স্কোয়ার, নিচে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এম ডেল্টা স্কোয়ার ওভার এইচ কাট, এম ডেল্টা স্কোয়ার ওভার এইচ কাট, এটার হোল স্কোয়ার, রাইট। ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এইটা। এই জিনিসটা, এই কমপ্লিকেটেড জিনিসটার ইউনিট কত অথবা ডাইমেনশন কি, এই জিনিসটা আছে এম ডেল্টা স্কোয়ার বাই এইচ কাট, নিচে আছে ওটার স্কোয়ার আছে। তাহলে জিনিসটার স্কোয়ার করা হলো নিচে ডিনোমিনেটরে, সেই জিনিসটার ইউনিট কত? পুরোটার ইউনিট নাই, পুরোটা ডাইমেনশনলেস, তাহলে এটা টাইম, এটা ডাইমেনশন টাইম, ইউনিট হলো সেকেন্ড, এটা ডাইমেনশন টাইম। তাহলে এই জিনিসটাকে ধরো আমি বলি ক্যাপিটাল টি হিসাবে বলি, লিখি ক্যাপিটাল টি হচ্ছে এম ডেল্টা স্কোয়ার বাই এইচ কাট, ডিফাইন করলাম। ক্যাপিটাল টি কে বলা হলো ক্যারেক্টারিস্টিক টাইম অফ দ্য সিস্টেম, ক্যারেক্টারিস্টিক টাইম অফ দ্য সিস্টেম। ক্যাপিটাল টি যদি বড় হয় তাহলে টাইম অফ দ্য সিস্টেম, ক্যারেক্টারিস্টিক টাইম অফ দ্য সিস্টেম ইজ লার্জ। সিস্টেমটার পরিবর্তন হতে কত সময় লাগে, আর বেশি সময় লাগলে টি ইজ লার্জ, আর টি যদি কম হয় তাহলে বলবো ক্যারেক্টারিস্টিক টাইম ইজ স্মল। তাহলে এই যে আছে টি স্কয়ার, এটাকে লেখা যাবে টি স্কোয়ার্ড বাই ক্যাপিটাল টি স্কোয়ার্ড is much greater than 1, or t is much greater than capital T. Capital হচ্ছে characteristic time of the system, সেটা কত, কিভাবে ডিফাইন করেছি, that's equal to m delta square by h cut, এটা টাইম হতে হবে। এটা ক্যাপিটাল টি আবার লিখে এখানে ক্যাপিটাল টি ডিফাইন করেছি m delta square by h cut। তুমি এটা ভেরিফাই করে ফেলতে পারো এই জিনিসটা ইউনিট সেকেন্ড হয় কিনা। এটা কেজি, ডেল্টার ইউনিট কি, ডেল্টার ইউনিট তো মিটার, এইচ কাট ইউনিট ধরলে মিটার, এসআই ইউনিট ধরলে, ওকে। এইচ কাট ইউনিট এনার্জি টাইম সেকেন্ড, জুল সেকেন্ড, ওকে। তুমি করে দেখো, পুরোটা করে দেখো এটা সেকেন্ড হয় কিনা, সেকেন্ড হতে হবে, ওকে। এখন তাহলে লার্জ টাইম মানে হচ্ছে টাইম লিটল টি ইজ মাচ বিগার দেন দি ক্যারেক্টারিস্টিক টাইম অফ দ্য সিস্টেম। তাহলেই প্রথম টার্মটাকে নেগলেক্ট করা যাবে। ওই যে ডেল্টা ফর্মুলায়
প্রথম টার্মকে নেগলেক্ট করা যাবে। তাহলে আমার গ্রাফটা কি হবে দেখো, delta x t is equal to delta by root 2, এটা হচ্ছে delta x 0 square root of 1 plus t by square. For large t, okay, for delta x t equal to delta root 2 capital T times t. For large t এই গ্রাফটা কেমন হবে? For large t যদি এই গ্রাফটা আঁকি, delta x t versus t যদি আঁকি, এটা ধরো এখানে ধরো t is এখানে বাইরে গেলে ধরো t is much bigger than t হয়, গ্রাফটা কেমন হবে? এরকম হবে। এটা যদি এই ফর্মুলা যদি সব টি এর জন্য খাটতো, তাহলে গ্রাফটা অল দ্য ওয়ে টু দ্য অরিজিন। সব টি এর জন্য খাটে না, টি এর মান যখন ক্যাপিটাল টি চাইতে বেশি তখনই খাটে, তখন এটা স্ট্রেট লাইন হয়। আর টি যখন শূন্য তখন আনসার্টেনিটি কত? ডেল্টা বাই রুট 2। এইখানে হবে এটা, এখানে হবে এইখানে এইটুক জায়গায় কার্ভ, এখানে স্ট্রেট লাইন হয়ে গেছে। এই স্ট্রেট লাইনটা যদি এক্সট্রাপোলেট করি তাহলে অরিজিনে চলে আসবে, গ্রাফটা এরকম হবে। ওকে, এখানে ঠিক দেখাচ্ছে না, এটাকে এক্সট্রাপোলেট করলে দেখা যাচ্ছে যে এখানে এসে থাকে, এখানে গ্রাফটা ভুল হয়েছে। এমন ভাবে স্ট্রেট লাইন হবে যে ওই গ্রাফটা যদি এক্সট্রাপোলেট করি ব্যাকওয়ার্ড ইন টাইম, তাহলে অরিজিন দিয়ে যেতে হবে। এখানে গ্রাফটা একটু ভুল আছে, ওটা কারেক্ট করে নিও। ওকে, আমি ডেল্টা এক্স কে এইভাবে লিখেছি, এখানে ক্যাপিটাল টি হচ্ছে ক্যারেক্টারিস্টিক টাইম, সেটা হচ্ছে এম ডেল্টা স্কয়ার বাই এইচ কাট। When the clock time little t is much less compared to the characteristic time of the system, the spreading is small. ওই সময়ের জন্য ডেল্টা এক্স at time t এবং ডেল্টা এক্স at time 0 প্রায় কাছাকাছি, কারণ এটা একের চাইতে সামান্য বেশি যখন t স্মল, তার মানে স্প্রেডিং ইজ স্মল। আর যদি লিটল t becomes much bigger than capital T, তখন স্প্রেডিং ইজ লার্জ, আর তখন এই ওয়ানটাকে নেগলেক্ট করে ডেল্টা এক্স টি এর ফর্মুলা এই দাঁড়াবে, ডেল্টা এক্স at time 0 ডিভাইড বাই ক্যাপিটাল T টাইমস রুট টি। ডেল্টা এক্স at time 0 অবশ্য ডেল্টা বাই রুট 2। এখন এটা স্ট্রেট লাইন হবে। আর that is ultimately মানে when little t is large, clock time is large compared to capital T, that is ultimately the spread of the wave packet is directly proportional to time. Directly proportional to time হয়েছে। এই ডাইরেক্ট প্রপোর্শনালিটি যদি অল্প সময়ের জন্য হতো, হয় না, তাহলে গ্রাফটা এক্সট্রাপোলেট করলে ব্যাকওয়ার্ড would pass to the origin. Let us calculate the time needed for the wave packet to double in size. ওয়েভ প্যাকেট ডাবল ইন সাইজ হওয়া মানে কি? ডেল্টা এক্স এর মান দ্বিগুণ হয়ে গেল। at time 0 যে ডেল্টা এক্স ছিল সেটার তুলনায় at time t ডেল্টা এক্স এর মান দ্বিগুণ হলো। কত সময় অতিবাহিত হলো? টাইম টিটা কত, লিটল টি কত সময় লাগে ওয়েভ প্যাকেটের সাইজ ডাবল হতে, তার মানে আনসার্টেনিটির মান ডাবল হতে। আনসার্টেনিটির ফর্মুলা হচ্ছে এটা, uncertainty at time t is equal to uncertainty at time 0 times square root of 1 plus t by capital T square. আর delta x 0 এটা মান হচ্ছে delta by root 2। ধরা যাক at time t delta x দ্বিগুণ হয়ে গেছে delta x naught এর তুলনায়, তাহলে এটাকে বলবো 2 delta x naught। ওই delta x naught কাটাকাটি যাবে,
আর টাইমটা হচ্ছে লিটল টি, তাহলে এখানে টি স্কোয়ার বাই ক্যাপিটাল টি স্কোয়ার, এখান থেকে টিটা নিয়ে আসো, এটাকে স্কোয়ার করো, স্কোয়ার করলে এখানে 4, 4 ইকুয়াল টু 1 প্লাস টি স্কোয়ার বাই ক্যাপিটাল টি স্কোয়ার, এই এক বাঁ দিকে নিলে হবে 3, তাহলে টি স্কোয়ার বাই ক্যাপিটাল টি স্কোয়ার ইজ 3, স্কোয়ার রুট করো, বাই ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 3, তাহলে লিটল টি কত, স্কোয়ার রুট অফ 3 টাইমস ক্যাপিটাল টি। ক্যারেক্টারিস্টিক টাইমের সেটাকে √3 দিয়ে গুণ দিলে যে সময়টা পাবো অত সময় লাগে ওয়েব প্যাকেটটার সাইজ দ্বিগুণ হতে, আর ক্যাপিটাল টি তে এইটা m ডেল্টা স্কয়ার বাই h কাট। আচ্ছা, আর ডেল্টা ক্যাপিটাল টি, এখন এই ক্যারেক্টারিস্টিক টাইমটা আমি ক্যালকুলেট করি একটা 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 বিশেষ ইয়েতে কিছু মান ধরে টরে নিয়ে ক্যাপিটাল টিটার একটা এস্টিমেট করি। ক্যাপিটাল টি হচ্ছে ক্যারেক্টারিস্টিক টাইম অফ দ্য সিস্টেম। আচ্ছা, তাহলে ক্যাপিটাল টি কে লিখেছি এভাবে m ডেল্টা স্কয়ার বাই 8। I want to write capital T in terms of uncertainty at time 0. At time 0 uncertainty সাপেক্ষে লিখতে চাই ডেল্টা টি ডেল্টার বাদ দিয়ে। এখন তো আমি জানি যে ডেল্টা এক্স at time 0 is delta by √2, এটা তো জানি ডেল্টা এক্স at time 0 equal to delta by √2। ডেল্টা কত, ডেল্টা is √2 times delta x at time 0, সেটা এখানে বসালে ডেল্টা এক্স ডেল্টা স্কয়ার কত হবে 2 times delta x at time 0 স্কয়ার, তাহলে এটা হবে 2m h কাট delta x at time 0 স্কয়ার। এটা করলাম আর কি, কারণ আমি সাধারণত আনসার্টেনিটি নিয়ে চিন্তা করি, আমার চিন্তায় থাকে সবসময় আনসার্টেনিটি কত। তাহলে ক্যাপিটাল টি কে ক্যারেক্টারিস্টিক টাইমকে প্রকাশ করা হলো in terms of the uncertainty in position at time 0, 2m uncertainty at time 0 whole square divided by h cut। এখন আমি একটা উদাহরণ নিচ্ছি। কনসিডার an electron, একটা ইলেকট্রন চিন্তা করো which at time t equal to 0, এটা ফ্রি ইলেকট্রন, কিন্তু time t equal to 0 is localized within a distance of 10⁻⁻10 meter, characteristic of atomic dimensions। তার মানে localized within a distance of 10⁻⁻10 মিটার, মানে হচ্ছে আনসার্টেনিটি হচ্ছে আনসার্টেন পজিশন হচ্ছে 10⁻10 মিটার। এই দূরত্বটার 10⁻10 মিটার, এটা অনেকে 1 অ্যাংস্ট্রমও বলে। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক লেন্থ ইনসাইড অ্যান অ্যাটম। তার মানে আমি বলছি না যে আমার ইলেকট্রনটা অ্যাটমের ভেতরে আছে, ইলেকট্রনের ভেতরে নাই, আমার ইলেকট্রনটা ফ্রি, কিন্তু ধরে নেই আমার ইলেকট্রনটার লোকালাইজড আছে, আমার ইলেকট্রনটার at time 0 ফ্রি, অ্যাটমের ভিতরে নাই, ফ্রি, কিন্তু ওটা লোকালাইজ এমন ভাবে আছে যে ওটার আনসার্টেনিটি প্রায় 10⁻10 মিটার। 10⁻10 মিটার হ্যাপেন্স টু বি অ্যাটমিক ডাইমেনশন, তার মানে বেশ ভালোভাবেই ওটা লোকালাইজড আছে। আমি খুব ভালো করেই জানি তার পজিশন কত, পজিশনে আনসার্টেনিটি অনিশ্চয়তা খুব কম, কারণ আনসার্টেনিটির মান এত কম, অ্যাটমিক ডাইমেনশনের সমান। কিন্তু আমার যে ইলেকট্রনটা সেটা ফ্রি, মুক্ত ইলেকট্রন। at time 0 ওটার আনসার্টেনিটি খুবই কম, আনসার্টেনিটির মান রাফলি অফ দ্য অর্ডার অফ অ্যাটমিক ডাইমেনশন, সেটা হচ্ছে 10⁻10 মিটার। অ্যাটম কথাটা শুনেই বুঝবে, ধরে নেবে না যে আমার ইলেকট্রনটা অ্যাটমের ভেতরে আছে, অ্যাটমের ভেতরে নাই। এখানে শুধু বলছি 10⁻10 মিটার, ইট ইজ ক্যারেক্টারিস্টিক অফ অ্যাটমিক ডাইমেনশন। একটা অ্যাটমের ডাইমেনশন এটা 1 অ্যাটমের ডাইমেনশন 10 অ্যাংস্ট্রম, 5 অ্যাংস্ট্রম, 16 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম ডাইমেনশনে হয়। ওকে, তাহলে আমার ইলেকট্রনটা ফ্রি এবং at time 0 uncertainty is 10⁻10 মিটার। তাহলে ক্যারেক্টারিস্টিক টাইম কত, 2m by h cut 10⁻10 মিটার, 10⁻10 মিটার স্কয়ার। এখন সবগুলো নিউমেরিক্যাল মান আমার জানা আছে, আমি এসআই ইউনিটের ক্যালকুলেশনটা করব।
এই ক্যারেক্টারিস্টিক টাইমের এসআই ইউনিটে ক্যালকুলেশনটা করব। যে ইউনিটই ব্যবহার করি না কেন, শেষ ভ্যালু টি যদি সেকেন্ডে হয়, আমার উত্তরটা একই হবে। আমি এগুলোর মান এম, এইচ কাট সব এসআই ইউনিটে নিব আমি, কারণ আনসার্টির মান তো আমি মিটারে নিয়েছি। আনসার্টির মান মিটার, সেটা তো এসআই ইউনিট। তাহলে এম এর জন্য যে মানটা নেব ইলেকট্রনের ম্যাস, এইচ কাটের যে মানটা নেব সেটা সব এসআই ইউনিটে প্রকাশ করতে হবে। এই জিনিস আমি ক্যালকুলেট করবো এসআই ইউনিটে। একটা ইলেকট্রন আছে at time 0, ইলেকট্রনটা আনসার্টি, এটা ডেল্টা এক্স 0, আনসার্টি হচ্ছে 10⁻10 মিটার। তাহলে ক্যারেক্টারিস্টিক টাইম, সেই ইলেকট্রনের জন্য ক্যারেক্টারিস্টিক টাইম, ওকে, ক্যারেক্টারিস্টিক টাইমের সংজ্ঞা কি? সংজ্ঞা কিভাবে, ভাষা কিভাবে বলবে? 0.3 কত হয়? 0.3 কত হয়? 0.3 মানে স্কয়ার রুট অফ 3 এর মান কত হয়? স্কয়ার রুট অফ 3 এর মান কত হয়? স্কয়ার রুট অফ 3 স্যার 1.73 1.73, রাইট। তাহলে 1.73 ক্যারেক্টারিস্টিক টাইমটা সেটাই। এটা তো দ্বিগুণ হওয়ার সময় হচ্ছে এত, না? দ্বিগুণ সেই টাইমে, তাহলে একটা ভাষায় বলা যায় না, ক্যারেক্টারিস্টিক টাইমে একটা সংজ্ঞা দেওয়া যায় না? দ্বিগুণ হতে যত সময় লাগে, তো 1.7 টাইমস, এটা ঠিক মিলছে না। যাই হোক, ক্যারেক্টারিস্টিক টাইম একটা টাইম, টাইমটা পরিমাণ বাড়তে যতটুকু সময় লাগে, রাইট, সেই সময় এটা ওয়েব প্যাকেটের সাইজ কতটুকু বৃদ্ধি পাবে সেটাই ডিপেন্ড করে। ক্যারেক্টারিস্টিক টাইমটা বড় হলে ওয়েব প্যাকেট বৃদ্ধি পেতে বেশি সময় নেয়, আস্তে আস্তে সময় নেয়, আস্তে আস্তে হয়। আর ক্যারেক্টারিস্টিক টাইম ছোট হলে খুব দ্রুত করে যায়। যাও, ক্যারেক্টারিস্টিক টাইম অফ দ্য সিস্টেম, আমার সিস্টেমটা হচ্ছে ইলেকট্রন, 2m, uncertainty at time 0 square over h cut. m is 9.1 times 10⁻31 kg. h cut হচ্ছে এত জুল সেকেন্ড। সব বসিয়ে দাও, 2 গুণ 9.1 times 10⁻31 kg, 10⁻10 মিটার স্কোয়ার, আর h cut এর মান হচ্ছে 1.06 10⁻34 জুল সেকেন্ড। এটা যদি ক্যালকুলেট করো তাহলে এটা হচ্ছে 1.7 times 10⁻16 seconds. তাহলে ওয়েব প্যাকেটের ডাবলিং টাইম কত? ওয়েব প্যাকেটের সাইজ যেটা, সেই সাইজের ডাবলিং টাইম কত হবে? t = √3 ক্যাপিটাল T, এটা ক্যাপিটাল T, এটা √3 দিয়ে গুণ দিলে হয় 2.97 times 10⁻16 seconds. এত সময়ে ওয়েব প্যাকেটের সাইজটা ডাবল হয়ে যাবে। এটা অতি অল্প সময়, মুহূর্তের মধ্যে, নিমেষে, রাইট? এটা স্প্রেড করে যাবে, মানে ওয়েভ ফাংশন স্প্রেড করতে নিমেষে আমি জানবো না ইলেকট্রনটা কোথায় আছে। at time 0 আমি জানতাম এইখানেই আছে, এই উইদিন 10⁻10 মিটার, এই অল্প জায়গার মধ্যেই আছে ইলেকট্রনটা, নিশ্চিত, নিমেষের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে। এখন জানি না ইলেকট্রনটা কোথায় আছে, রাইট? ইলেকট্রনের সাইজটা ডাবল হয়ে গেছে, ওকে, ইলেকট্রন প্যাকেটের সাইজ ডাবল হয়ে গেছে, ওকে। এরকম 100টা ডাবলিং হলে তো ইলেকট্রনের আনসার্টি 2-3 মাইল হয়ে যাবে। এই 2-3 মাইলের মধ্যে কোথায় আছে আমি জানি না। অতি দ্রুত ইলেকট্রনটা আনসার্টি বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু ইলেকট্রনের জন্য করলাম। অন দ্য আদার হ্যান্ড, ফর এ ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল যদি থাকতো, ধরা যাক অফ ম্যাস 1 গ্রাম, 1 গ্রাম নিয়ে একটা ক্যালকুলেশন করে দেখা, কম্পেয়ার করতে চাই। ধরা যাক ওটা পার্টিকেলের ম্যাস হচ্ছে 1 গ্রাম, whose position is initially defined within an accuracy of এত মিটার, 1 মাইক্রোমিটার, 10⁻6 মিটার। এত বড় একটা পার্টিকেল যেটার ম্যাস হচ্ছে 1 গ্রাম, সেটাকে অত ক্ষুদ্র জায়গায় রাখা যাবে না, কারণ এটা যদি একটা ডাস্ট হয়, ডাস্ট পার্টিকেল, এই ডাস্ট পার্টিকেলের ডায়ামিটারই তো 10⁻10 মিটার বেশি। তবে এটার পজিশন আনসার্টেনিটি তাহলে ওটা চাইতে অনেক বেশি হতে হবে, ধরো 10⁻6 মিটার, এটা প্রায় 10 গুণ বেশি, অ্যাটমিক ডাইমেনশনের 10,000 গুণ বেশি। এটা ঠিক আছে, এটা গ্রহণযোগ্য।
ধরো ডেল্টা এক্স হচ্ছে 10⁻⁶ মিটার, ম্যাস হচ্ছে 1 গ্রাম, আনসারনি ধরো 1, এটা কি 10⁻1 মাইক্রোমিটার, 10⁻⁶ মিটার, আগে ছিল 1/10 অফ এ ন্যানোমিটার অথবা 1 অ্যাংস্ট্রম, সেটা অ্যাটমিক ডাইমেনশন ইলেকট্রনের টার্ম। তাহলে আমি এখন এটার সঙ্গে কম্পেয়ার করার জন্য আরেকটা ক্যালকুলেশন করব। দিস টাইম আমার পার্টিকেলটা হবে একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, ওটার ম্যাস হবে 1 গ্রাম, ওটার ইনিশিয়াল আনসার্টেনিটি হবে 10⁻⁶ মিটার। ওকে, তাহলে এটার জন্য ডাবলিং টাইম যদি ক্যালকুলেট করি, ডাবলিং টাইম একই ক্যালকুলেশন যদি করো, দেখো কত বড়, 10⁻⁹, কত বড় মানে এটার জন্য বড় হয়ে যায়। এখানে তো ইরেজ বসাইছে, এখানে লিখতে হয়েছে 10⁻31, কত ছোট, এই কারণে ক্যাপিটাল টি কত ছোট হয়েছে, সেই কারণে লিটল টি ডাবলিং টাইম কত ছোট হয়েছে। এখন এখানে 10⁻31 না বসিয়ে জাস্ট বসাবো 1 গ্রাম, 1 গ্রাম মানে 10⁻3, তাহলে এটা কম্পারেটিভলি কত গুণ বড় হলো, ইলেকট্রনের জন্য ক্যাপিটাল টি সেটার 10⁻28 টাইমস বেশি হলো। এইখানে 10⁻10 বসলাম, 10⁻4 কম, 10⁻8, তাহলে 10⁻28 আর 8 বাদ দিলে 10⁻20। তাহলে ইলেকট্রনের জন্য যে ক্যাপিটাল টি পেলাম, ক্যারেক্টারিস্টিক টাইম পেলাম, ওই ডাস্ট পার্টিকেলের জন্য ক্যারেক্টারিস্টিক টাইম 10⁻10 টাইমস লার্জার, সেটা তো অনেক গুণ বেশি হয়ে যাবে। এটা 10⁻20 টাইমস লার্জার যদি করি, কিভাবে, যাই হোক ওটা আরো বেশি বোধ হয় স্কোয়ার। যাই হোক, এটা ক্যালকুলেশন যদি করো 1 গ্রাম ধরে, তুমি এটা পাবে। T equal to doubling time হবে 10⁻19 seconds। এটা কি এত হবে কি? এখানে ক্যালকুলেশন তোমরা করে দেখো তো, এখানে এম এর পরিবর্তে তুমি বসাবে 1 গ্রাম, তার মানে 10⁻³ গ্রাম, আর এখানে বসাবে 10⁻, না ঠিকই আছে, 10⁻6, না 6, তাহলে হবে আমি এটা ভুল করেছি। এখানে হবে 10⁻28 টাইমস বেশি, এখানে হবে 10⁻16 টাইমস বেশি, তার মানে 10⁻44 টাইমস বেশি। এখানে যা আছে এটার প্রায় 10⁻44 টাইমস বেশি হবে। তাহলে একটা ডাস্ট পার্টিকেল নিলাম, ম্যাস হচ্ছে 1 গ্রাম, ওটার আনসার্টেনিটি হচ্ছে 1 মাইক্রোমিটার, সেটা ডাবলিং টাইম ক্যালকুলেট করো, দেখবে এটা কারেক্টলি হবে 10⁻19 সেকেন্ডস। এটা অনেক লম্বা সময়, বড় সময়। দিস ইজ লার্জার দেন দি এস্টিমেটেড এজ অফ দ্য ইউনিভার্স। ইউনিভার্সের এজ কত বছরে, যদি ইন টার্মস অফ ইয়ার্স, ইউনিভার্সের এজ কত বছর হয়? প্রায় 13 বিলিয়ন ইয়ার, 13 বিলিয়ন, রাইট। সেটাকে সেকেন্ডে রূপান্তর করলে 13.4 বিলিয়ন ইয়ার্স, ওটার চেয়ে বেশি সময় লাগবে ডাবল হতে যদি একটা। তাহলে আমি ধরেই নেব যে ডাস্ট পার্টিকেলের ওয়েভ প্যাকেট কোনো ডাবলিং হবে না। ডাবলিং হওয়ার জন্য আমাকে এত বছর ওয়েট করতে হবে, তার আগে আমার মৃত্যু ঘটবে। কিন্তু একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল যদি হয়, তাহলে ওটা ডাবলিং টাইম অতি অল্প। একটা ইলেকট্রনের আনসার্টেনিটি ডাবলিং টাইম হচ্ছে 10⁻16 seconds, এই যেটা of the order of 10⁻16 seconds, which is very small. আচ্ছা, এখন বলো, a word of caution should be said about the interpretation of these results. Okay, caution taking. That's interesting. Let us suppose that we have a wave packet representing an electron, a microscopic particle electron, যেটা কোয়ান্টাম মেকানিক্যাল সূত্র দ্বারা যার বিহেভিয়ারকে ডেসক্রাইব করব। So let us suppose that we have a wave packet representing an electron which spreads, খুব দ্রুত স্প্রেড করে কিন্তু, so that
the width of the packet is, for example, delta x equal to 1 kilometer at a given time. 1 kilometer hote almost instantly hobe. Okay. খুব ছোট ডেল্টা এক্স দিয়ে শুরু করেছি 10⁻⁻10 মিটার, তারপরেও 1 কিলোমিটার হতে অতি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। ধরো আনসার্টেনিটি হয়ে গেল 1 কিলোমিটার, ওকে, at a given time. ওকে, আদি সময়ে টাইম জিরোতে আনসার্টেনিটি ছিল, ধরো ক্ষুদ্র একটা আনসার্টেনিটি ছিল, ধরো 10⁻10 মিটার। কিছুক্ষণ পরে যখন টাইম হলো টি, তখন ডেল্টা এক্স বেড়ে গিয়ে 1 কিলোমিটার হলো। তার মানে এই 1 কিলোমিটারের মধ্যে ইলেকট্রনটা আছে। এই 1 কিলোমিটার মধ্যে কোথায় আছে আমি জানি না, কিন্তু এই 1 কিলোমিটার মধ্যে থাকার সম্ভাবনা আছে। কোনো জায়গায় থাকার সম্ভাবনা বেশি, কোনো জায়গায় কম হতে পারে, কিন্তু এই 1 কিলোমিটার পর্যন্ত সম্ভাবনাটা ফাইনাইট সম্ভাবনা পাওয়া যাবে। এই 1 কিলোমিটারের বাইরে গেলে তখন সম্ভাবনাটা শূন্যই হয়ে যাবে। কিন্তু আরো একটু বেশি সময় যদি ওয়েট করি তাহলে 100 কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা থাকবে। এইভাবে দ্রুত স্প্রেড করবে। তার মানে 1 কিলোমিটারের মধ্যে থাকার সম্ভাবনা আছে, বেশি কম হোক, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হতে পারে। ওকে, now if an electron detector is placed at a particular position at that time, it will record the presence or absence of a complete electron, since when the electron manifests itself in the detection process, it is indivisible. কথাটা বুঝতে পারছো? আমি একটা ইলেকট্রন ডিটেক্টর বসালাম আমার ঘরে, ওকে, কোথাও, কিন্তু ওটা দিয়ে ইলেকট্রন মাপবো। আমি যেই জায়গায় ইলেকট্রন ডিটেক্টরটা বসিয়েছি সেই জায়গায় ইলেকট্রনটা থাকার একটা সম্ভাবনা আছে, অথবা 1 কিলোমিটার বিস্তৃত জায়গার যে কোনো জায়গায় ইলেকট্রনটা থাকার সম্ভাবনা আছে। তাহলে আমি যে জায়গায় ইলেকট্রন ডিটেক্টরটা বসিয়েছি সেখানে পাওয়ার সম্ভাবনা, পাবোই এমন গ্যারান্টি নাই, কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা আছে। পেতে পারি, নাও পেতে পারি, কারণ অন্য জায়গায় থাকতে পারে। ওকে, পেতে পারি, নাও পেতে পারি। তার মানে কি? কিন্তু যদি আমি আমার ডিটেক্টরে ইলেকট্রনটা পেয়ে যাই, ইলেকট্রনটার ট্রাঙ্কেটেড ইলেকট্রন না, ইলেকট্রনটা পুরো ইলেকট্রনটাই পাবো, এই জায়গায় পাওয়ার সম্ভাবনা 1%, অতি কম। কিন্তু 1% তো আমি কার্যকরী হতে পারে, আমি তো পেতে পারি, তো পাওয়ার সম্ভাবনা কম, তারপরে তো পেতে পারি। কিন্তু যখন পাবো ইলেকট্রনটা ডিটেক্ট করব, সেটা হবে কোনো ইলেকট্রন। এমন না যে ইলেকট্রনটা স্প্রেড করে গেছে, তার মানে কি ইলেকট্রনের পদার্থ নিয়ে ছড়িয়ে দিয়েছি 1 কিলোমিটার, না, ইলেকট্রনকে ছড়ানো হয় নাই। ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা, ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা, এই সম্ভাবনা স্প্রেড করে গেছে 1 কিলোমিটার জায়গা জুড়ে। ইলেকট্রনটা স্প্রেড করে না, ইলেকট্রনটার এক অংশ এখানে, এক অংশ 1 কিলোমিটার দূরে, অন্য অংশগুলো কাছাকাছি। ইলেকট্রনটা খণ্ডিত ইলেকট্রন হয় নাই। ইলেকট্রনগুলো অনেকগুলো বালুকণা দ্বারা গঠিত। ধরো তুমি চিন্তা করো, ইলেকট্রনটা অনেকগুলো বালুকণা দিয়ে গঠিত। এই বালুকণাগুলো ইলেকট্রনকে একটু মধ্যে ফুটো করে এই কণাগুলো আমি 1 কিলোমিটার রাস্তায় ছড়িয়ে দিয়েছি। সেই জন্য ইলেকট্রনটার পজিশন আনসার্টেনিটি 1 কিলোমিটার হয়েছে। এটা কি পিকচার? ইলেকট্রন কি কোনো কিছু দ্বারা গঠিত? একটা ইলেকট্রন কি অন্য পার্টিকেল দ্বারা গঠিত কিনা আগে সেটা বলো। না স্যার। ইলেকট্রন তো এলিমেন্টারি পার্টিকেল, তাহলে ইলেকট্রন আবার কি দ্বারা গঠিত হবে? ইলেকট্রনের সাইজ নাই, আমরা তো ধরে নিই ইলেকট্রনের সাইজ 0, ইটস আ পয়েন্ট পার্টিকেল। ইলেকট্রনের ভেতরে আর কিছু জিনিস নাই, ইলেকট্রন আরো ক্ষুদ্রতর পদার্থ দ্বারা গঠিত, এটা তো নয়। ইলেকট্রন তো এলিমেন্টারি পার্টিকেল। তাহলে ইলেকট্রনটাকে ছড়িয়ে দিলাম 1 কিলোমিটার লেন্থের উপরে, তার মানেটা কি? ওয়েভ ফাংশন ছড়িয়ে গেল। ওয়েভ ফাংশন তো ইলেকট্রন না। ওয়েভ ফাংশনটা কি? ওয়েভ ফাংশন হচ্ছে যে কোনো এক জায়গায় ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটির অ্যামপ্লিটিউড।
এখন আমার ইলেকট্রনটা কোন জায়গায় আছে সেই নলেজটা আমার কমে গেল। আগে তো জানতাম এই অল্প জায়গার মধ্যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা ওয়াজ হাইলি লোকালাইজড। এখন তো জানছি যে এই ছড়িয়ে গেছে, 1 কিলোমিটার ওয়েভ প্যাকেট ছড়িয়ে গেছে, 1 কিলোমিটার মধ্যে কোনো জায়গায় আছে। তার মানে লোকালাইজেশন সম্বন্ধে ইলেকট্রনটার নলেজ আমার কমে গেছে। এখন আমি ডিটেক্ট করতে, আমি আমার রুমে একটা ইলেকট্রন ডিটেক্টর বসালাম, যে জায়গায় ডিটেক্টর বসিয়েছি সেই জায়গায় তো থাকার একটা সম্ভাবনা আছে। তার মানে আমি লাকি হলে আমার ডিটেক্টর ইলেকট্রনটা ধরা পড়বে, আর ধরা নাও পড়তে পারে, কারণ 1 কিলোমিটার বিস্তৃত জায়গায় ধরে যদি প্রবাবিলিটি ছড়িয়ে যায়, যে কোনো এক জায়গায় ইলেকট্রনটা পাওয়ার সম্ভাবনা অনেক কম। সব সম্ভাবনা মিলে তো 1 করতে হবে। তাহলে আমার ডিটেক্টর যে জায়গায় অবস্থিত সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কম, কম হলেও তো শূন্য নয়। ফলে আমি লাকি হলে ইলেকট্রনটা ডিটেক্ট করে ফেলতে পারি। কিন্তু যদি ইলেকট্রন ডিটেক্ট করি, সেই ইলেকট্রনটা খণ্ডিত ইলেকট্রন না, ইলেকট্রন ভেতর থেকে যে ধূলিকণা, এই ধূলিকণা দুই একটা কি বলে দুই একটা তুমি পেয়েছো, বাকি ধূলিকণাগুলো অন্য জায়গায় ছড়ানো আছে, সেটা নয়। আই ডিটেক্ট ইলেকট্রন, আমি পুরো ইলেকট্রনটা ডিটেক্ট করবো, পার্শিয়াল ইলেকট্রন। ইলেকট্রনটা খণ্ডিত হয়নি, ইলেকট্রনটা ভেঙে যায়নি। ওকে, যেই মুহূর্তে আমি ইলেকট্রনটা ডিটেক্ট করে ফেললাম ধরো, সেই মুহূর্তে ইলেকট্রনটা কনফাইন্ড হয়ে গেল। আমি জানি যে ডিটেক্টরের ভেতরে কোনো এক জায়গায় আছে। তো সেই মুহূর্তে ইলেকট্রনটার আনসার্টেনিটি, পজিশন আনসার্টেনিটি অনেক কমে গেল। একটা ডিটেক্টরে তো একটা এরার থাকে, ডিটেক্টরে তো বলে দেয় না যে এক্স্যাক্টলি এই জায়গায় আছে, বলে এই ছোট জায়গার মধ্যে আছে। এখন ওয়েভ ফাংশন 1 কিলোমিটার জায়গা দূরে বিস্তৃত ছিল, আমি আমার রুমে একটা ডিটেক্টর বসালাম, লাকিলি ধরো ইলেকট্রনটা ডিটেক্ট করে ফেললাম। এখন এই ডিটেকশন করার ফলে কি হলো, হঠাৎ করে ইলেকট্রনটা ওয়েভ ফাংশন কলাপস করে যাবে, কলাপস অফ দ্য ওয়েভ প্যাকেট। ডিটেকশন করার পরই ইলেকট্রনটার ওয়েভ ফাংশন এমন হবে যে ইলেকট্রনটার আনসার্টেনিটি অনেক কমে যাবে, কারণ আমি জানি ইলেকট্রনটা এখন লোকালাইজ, এই ডিটেক্টরের ভেতরে আছে। তার মানে একটা আনসার্টেনিটি হয়ে গেল ইলেকট্রনটার ডেল্টা এক্স প্রাইম, যেটা অনেক অনেক কম। কত কম ডিপেন্ড করে তোমার ইয়েটা কত অ্যাকুরেটলি তোমার ডিটেক্টর পজিশন মেজার করতে পারে। খুব অ্যাকুরেটলি করতে পারলে ডেল্টা এক্স প্রাইম অনেক কম, ধরো 1 মিলিমিটার, 1 মিলিমিটারের মধ্যে ইলেকট্রনটা আছে, ডিটেক্টর বললো। একটু আগে ছিল ওয়েভ প্যাকেট 1 কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল, এখন যেহেতু ডিটেকশন করে ফেলেছি এই জায়গায়, এখন আমি জানি যে আমার ইলেকট্রনটা এই 1 মিলিমিটার জায়গার মধ্যে আছে। এটার আনসার্টেনিটি পজিশন কমে গেল, হঠাৎ করে কলাপস, ওয়েভ প্যাকেট কলাপস করলো। কলাপস নাও করতে পারতো, আমি যদি আমার ডিটেক্টরে ইলেকট্রনটা মেজার না ডিটেক্ট না করতাম, তাহলে তো ওই যে অরিজিনাল ওয়েভ প্যাকেট যেটা ছিল সেটাই থাকবে, যেটা ওই সময় 1 কিলোমিটার ধরে ছিল। করলে এটা 100 কিলোমিটার হবে। কিন্তু যেই মুহূর্তে তুমি ইলেকট্রনটা যে কোনো জায়গায় ডিটেক্ট করে ফেললে, তখন বলতে পারবে যে হ্যাঁ এখন ইলেকট্রনটা এই জায়গায় আছে, উইদিন 1 মিলিমিটার। এখন তোমার ইলেকট্রনের ওয়েভ প্যাকেটটা অন্যরকম হয়ে গেল, হঠাৎ করে অন্যরকম হলো। অরিজিনাল ওয়েভ প্যাকেটটা কলাপস করে গিয়ে নতুন একটা ওয়েভ প্যাকেট সৃষ্টি করলো, নতুন ওয়েভ প্যাকেটের আনসার্টেনিটি এখন অনেক কম। এটাকে বলে কলাপস অফ দ্য ওয়েভ প্যাকেট। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস। তাহলে এটা পড়ে দেখি। A word of caution should be said about the interpretation of these results. এই যে 1 কিলোমিটার বিস্তৃত হয়ে গেল, রাইট? ইলেকট্রনের বেলায় খুব দ্রুত হয়, একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের বেলায় অতি আস্তে আস্তে হয়। Let us suppose that we have a wave packet representing an electron which spreads so that the width of the packet is, for example, delta x equal to 1 kilometer at a given time. If an electron detector is placed at a particular position at that time, সময় যদি ইলেকট্রন ডিটেক্টর এক জায়গায় প্লেস করি, it will record the presence or absence of the complete electron. Since when the electron manifests itself, যখন এটা ধরা পড়ে ডিটেক্টরে, manifests itself in the detection process, it is indivisible. ইলেকট্রন গোটাই থাকে, indivisible, ভেঙে ভেঙে যায় না। ওয়েভ প্যাকেট বিস্তৃত হয়ে গেছে মানে ইলেকট্রনটা ভেঙে ইলেকট্রনের পদার্থ ওই লম্বা জায়গার মধ্যে ছড়িয়ে গেছে, সেটা নয়। Before the electron is detected, the wave function determines the probability
that the electron will be found at a certain place at a given time. এবং সেই জায়গাটার দৈর্ঘ্য যে জায়গায় থাকার সম্ভাবনা আছে অল্প হলেও আছে সেটা প্রায় 1 কিলোমিটার হয়ে গেছে। As soon as the electron has been detected, যেই মুহূর্তে ইলেকট্রনটা ধরা পড়লো, its location is of course known to within a precision of delta x prime, much less than delta x. Delta x 1 কিলোমিটার। আর ইলেকট্রনটা আমার ডিটেকশন সিস্টেমে ধরা পড়লো, আমার ডিটেকশন সিস্টেমের ধরো খুবই অ্যাকুরেট, ধরো 1 মিলিমিটারের মধ্যে বলতে পারে, 1 মিলিমিটার এদিক ওদিক এরার হয়। তাহলে এখন আমি জানি ডিটেক্টরের ভেতরে কোনো জায়গায় আছে ইলেকট্রনটার পজিশন আনসার্টেনিটি এখন অনেক কম, ডেল্টা এক্স প্রাইম অনেক কম। কত কম ডিপেন্ড করে তোমার ডিটেকশন সিস্টেম ভালো না খারাপ। খুব বাজে ডিটেকশন সিস্টেম হলে ডেল্টা এক্স প্রাইমটাও ঠিক অ্যাকুরেসি কম হবে, যে 1 মিটার এদিক ওদিক হতে পারে। আর ভালো হলে বলবে যে 1 ফেমটোমিটারের মধ্যে বলে ফেলছি। আচ্ছা, so as soon as the electron has been detected, its location is of course known to within a precision delta x prime, which is much less than delta x, so that a new wave function, এখন কিন্তু ডিটেকশনের পরে একটা তার মানে a new wave packet must describe the situation, must describe the electron. This change of the wave function upon measurement করার ফলে abruptly wave functionটা পরিবর্তন হয়ে যায়। this change of the wave function upon measurement, এটার উপরে কি হবে আমার আগে থেকে আমার হাত নাই। আমি এখানে মেজার করার প্রবাবিলিটি 20%, ওখানে মেজার করার প্রবাবিলিটি 5%। আমি আগে থেকে 5%কে বৃদ্ধি করে এখানে 20% করলাম, ওখানে 5% করলাম, আমি নিজের হাতে করলাম, সেটা করা যাবে না। এটা আমার কোনো হাত নেই, ওয়েভ ফাংশন সেটা নির্ধারণ করে দিয়েছে। ওকে, কিন্তু আমি যদি অন্য জায়গায় যেখানে প্রবাবিলিটি ছিল 0.1%, সেখানে যদি ডিটেকশন করে পেয়ে যাই, পাওয়ার সম্ভাবনা খুব কম ছিল কিন্তু পেতেও তো পারি, সাপোজ পেলাম। এখন কিন্তু এই জায়গায় ইলেকট্রনটা আছে, এই জায়গায় অতি একটা ক্ষুদ্র পরিসরের মধ্যে ইলেকট্রনটা আছে। সেই ক্ষুদ্র পরিসরটা কত ডিপেন্ড করে আমার ডিটেকশন সিস্টেম কত ভালো কি খারাপ, কিন্তু সেটা অরিজিনাল ওয়েভ প্যাকেটের যে বিস্তৃতি সেটা চেয়ে অনেক কম। তেমনই ডিটেকশন করার পরেই ইলেকট্রনটা ওয়েভ ফাংশন অথবা ইলেকট্রনটা ওয়েভ প্যাকেট খুব সাডেন কলাপস করে নতুন একটা ওয়েভ প্যাকেট হবে। এটাকে বলে কলাপস অফ দ্য ওয়েভ প্যাকেট or collapse of the wave function. Okay. Okay. এই কলাপস কথাটা আনার জন্যই আমি এত কাণ্ড করে এগুলো সব করলাম। নেক্সট, যে আমি এখানে চলে আসতে পারবো, যেটা হচ্ছে পার্টিকেল ইন আ বক্স। আচ্ছা, এটা ইন্ট্রোডাকশনটা করে দিয়ে পরের দিন থেকে এটা শুরু করব। আজকে 5 মিনিটের মতো সময় আছে, এই প্যারাগ্রাফটাতে করা যাবে। এখন নতুন টপিক, এখন আমি বাউন্ড স্টেট অফ এ পার্টিকেল ইন এ পোটেনশিয়াল ওয়েল সেই আলোচনায় আনবো। আমার সবকিছু ওয়ান ডাইমেনশনাল সিস্টেম ফর সিম্পলিসিটি। পোটেনশিয়াল ওয়েল ইজ রিয়েলি ইন অ্যাকচুয়ালিটি ইন রিয়ালিটি এ 3 ডাইমেনশনাল সিস্টেম। আমার অঙ্কের সুবিধার্থে আমি ওয়ান ডাইমেনশনাল সিস্টেম নিয়ে কাজ করব। ইটস ভেরি ইজি টু এক্সটেন্ড মাই ফর্মালিজম টু মোর দেন ওয়ান ডাইমেনশন। ফলে আমরা ওয়ান ডাইমেনশন দিয়ে শুরু করি। এটা থিওরিটিক্যাল ফিজিক্সের একটা চাল বা একটা মেথড। One of the key features of quantum physics is that the possible energies of a confined particle, confined কথাটা অতি গুরুত্বপূর্ণ, of a confined particle are quantized. Quantized কথাটা একটা টেকনিক্যাল ওয়ার্ড, এটাও গুরুত্বপূর্ণ। Indeed, the familiar quantized energy levels of atomic, nuclear, and particle physics are manifestations of confinement. We shall illustrate the connection between confinement and quantized energy levels by considering a particle confined to a box.
এই জিনিসটা আমরা করব, এটাই ভূমিকা। ওকে, একটা বক্স মানে ওয়েল। এখন বলো কনফাইন্ড মানে কি? আবদ্ধ অবস্থায় থাকা কোন একটা স্থানে, ওই স্থান থেকে বেশি দূর যেতে পারছে না, কনফাইন্ড অবস্থায় আছে একটা পোটেনশিয়াল ওয়েল দ্বারা। পোটেনশিয়াল ওয়েল একটা ফোর্স এক্সার্ট করে, বেশি দূরে যেতে চাইলে ঠেলে ভেতরে পাঠিয়ে দেয়, কনফাইন্ড অবস্থায় আছে। কোনো পার্টিকেল যদি কনফাইন্ড অবস্থায় থাকে তাহলে পার্টিকেলটার এনার্জি কোয়ান্টাইজড হয়ে যাবে। এটা কোয়ান্টাম ফেনোমেনন, এটার কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নাই। ওকে, কোয়ান্টাইজ কথাটা মানে কি? মানে ধরো এনার্জি বিকামস কোয়ান্টাইজড, কথার মানে কি? তার মানে এখন ওই পার্টিকেলটার এনার্জি কন্টিনিউয়াসলি ভ্যারি করানো যাবে না। ওই আবদ্ধ অবস্থায় যখন পার্টিকেলটা থাকবে তখন তার এনার্জি গুলো শুধুমাত্র কতগুলো ডিসক্রিট মান গ্রহণ করতে পারে। সেই ডিসক্রিট মানটা কত, কি সেটা ডিপেন্ড করে পার্টিকেলটা কি, পার্টিকেলটার ম্যাস কত, পোটেনশিয়াল ওয়েলের সাইজ কত ইত্যাদির উপরে, কিন্তু মানগুলো হবে ডিসক্রিট। ওই পার্টিকেলটার এনার্জি কন্টিনিউয়াসলি ভ্যারি করতে পারে না। ক্লাসিক্যাল মেকানিক্সে একটা পার্টিকেলের এনার্জি যে কোনো অবস্থায় থাকুক না কেন, আবদ্ধ অবস্থায় থাকুক কিংবা অবস্থায় না থাকুক, ওটার এনার্জি কন্টিনিউয়াসলি ভ্যারি করতে পারে। যে কোনো এনার্জি আমি দিতে পারবো, একটু জোরে স্পিড দিলেই তো এটা এনার্জি বেড়ে যাবে। ওকে, কিন্তু নট ট্রু ইন এ কোয়ান্টাম সিস্টেম। কোয়ান্টাম সিস্টেম ধরো ইলেকট্রনকে যদি যে মুহূর্তে আমি আবদ্ধ করে দেব, যে মুহূর্তে এটার লোকেশন কনফাইন করে দেবো যে এই জায়গা থেকে ইলেকট্রনটা আর বাইরে যেতে পারবে না, তখনই এই আবদ্ধ অবস্থায় থাকার জন্যই ওকে ইলেকট্রনটার এনার্জি লেভেল কোয়ান্টাইজড হবে। এটা কোয়ান্টাম মেকানিক্যাল শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে ফলো করবে। বেসিক্যালি তুমি বলতে পারো যে ইলেকট্রনটা একটা ওয়েভ নেচারও তো আছে। এখন একটা ওয়েভকে যদি একটা ক্ষুদ্র জায়গার মধ্যে কনফাইন করো তাহলে যে স্ট্যান্ডিং ওয়েভ সৃষ্টি করে, স্ট্যান্ডিং ওয়েভ যখন সৃষ্টি হয় তখন তখন ধরো বিপরীতমুখী দুটো ওয়েভ যখন ইন্টারফেয়ার করবে তখনই এটা স্ট্যান্ডিং ওয়েভ সৃষ্টি করবে। কনফাইন জায়গাও স্ট্যান্ডিং ওয়েভ সৃষ্টি করে। ইলেকট্রনটা একদিকে যাচ্ছে, এই বর্গকূপের প্রান্তে এসে গেলে ইলেকট্রনটা রিফ্লেক্ট করবে। সো দ্যাটস এ ইনসিডেন্ট ওয়েভ, দ্যাটস এ ওয়েভ অ্যান্ড রিফ্লেক্টেড ওয়েভ। অপোজিটলি ট্রাভেলিং ওয়েভ মিলিত হলে স্ট্যান্ডিং ওয়েভ সৃষ্টি করে। স্ট্যান্ডিং ওয়েভ সৃষ্টি করতে গেলে কিছু নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি হতে হবে, কিছু নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি হলে এনার্জি গুলো নির্দিষ্ট হতে হবে, কোয়ান্টাইজ হতে হবে। বেসিক্যালি সেটাই হচ্ছে, এবং সেটা আসলে শ্রোডিঙ্গার ইকুয়েশনের ম্যানিফেস্টেশন। শ্রোডিঙ্গার ইকুয়েশন ইজ দ্য ওয়েভ ইকুয়েশন। ইলেকট্রনটার একটা ওয়েভ প্রপার্টি আছে, কনফাইন জায়গায় যখন এই ওয়েভ প্রপার্টির কারণেই এনার্জি গুলো কোয়ান্টাইজ হয়ে যায়, ডিসক্রিট মান গ্রহণ করে। ওকে, পৃথিবীতে কিন্তু আমরা আরো কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি জানি যেগুলো কোয়ান্টাইজ। আমার আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি বলো যেটা কোয়ান্টাইজড। একটা তো হলো এনার্জি অফ এ বাউন্ড পার্টিকেল, বাউন্ড মাইক্রোস্কোপিক পার্টিকেল, এটা কোয়ান্টাইজড। ফোটনের এনার্জি আরেকটা উদাহরণ দাও দেখি। হ্যাঁ, কিসের? ফোটনের এনার্জি কোয়ান্টাইজড। না, এনার্জি তো পেয়ে গেল, দিলাম তো একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ আরেকটা এনার্জি বাদ দিয়ে অন্য আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির নাম করো যেটা কোয়ান্টাইজড। কোয়ান্টাইজ মানে ডিসক্রিট মান। চার্জ, ইয়েস, চার্জ। একটা বলের ভিতরে চার্জ দিলাম মানে কি? চার্জ দিলাম মানে কিছু ইলেকট্রন দিলাম অথবা কিছু ইলেকট্রন তুলে নিয়ে গেলাম, এটা তো চার্জিং প্রসেস। কিছু ইলেকট্রন, এক্সট্রা ইলেকট্রন যদি বলের উপরে ফেলি তাহলে বলটার কিছু নেগেটিভ চার্জ হলো। ইলেকট্রনটা একটা ফেলতে পারো, দুটা ফেলতে পারো, 100টা ফেলতে পারো, 100.2 ইলেকট্রন আসবে না। অথবা কিছু সংখ্যক ইলেকট্রন নিয়ে গেলাম, তখন বডিটার পজিটিভ চার্জ হবে। আমি 10টা ইলেকট্রন নিয়ে যেতে পারি, 100টা পারি, 1000টা পারি, 1000.25 ইলেকট্রন নিলাম, সেটা বলা চলে না। ফলে একটা বস্তু যখন চার্জিত চার্জের পরিমাণ হয়, it will be an integer multiple E. It could be a positive multiple or
নেগেটিভ ইন্টিজার মাল্টিপল অফ বেসিক ইলেকট্রনিক চার্জ। বেসিক ইলেকট্রনিক চার্জ হচ্ছে মাইনাস ই। ই হচ্ছে 1.6 টাইমস 10⁻⁹ কুলাম। ইলেকট্রনিক চার্জ কত? মাইনাস ই। আমি যদি 5টা ইলেকট্রন দেই আমার বলকে, বল কি পরিমাণ চার্জ পেল? -5e। 5টা ইলেকট্রন যদি নিয়ে যাই বল থেকে, বলের চার্জ কি হলো? +5e। তো বলের চার্জ হতে পারে প্লাস আর মাইনাস এনই। এন হচ্ছে 0, 1, 2, 3 ইত্যাদি। এই তো এটা ডিসক্রিটনেস। ডিসক্রিট, চার্জ ইজ কোয়ান্টাইজড। চার্জগুলো তো কন্টিনিউয়াস মান গ্রহণ করে না, ডিসক্রিট মান গ্রহণ করে। ডিসক্রিটনেসের ইউনিট, what is the minimum amount by which the charge can vary? Minimum amount is E. E পরিমাণ বাড়তে পারে অথবা E পরিমাণ কমতে পারে। E পরিমাণ, এটা পজিটিভ সংখ্যা, বাড়াতে হলে একটা ইলেকট্রন নিয়ে যাব। E পরিমাণ চার্জ কমাতে হলে একটা ইলেকট্রন দেব। এই তার মানে ডিসক্রিটনেস। কিন্তু নর্মালি যখন আমরা এক্সপেরিমেন্ট করি, আমার কাছে মনে হয় না যে চার্জ ডিসক্রিট। আমার কাছে মনে হয় যে চার্জ কন্টিনিউয়াসলি ভ্যারি করছে। তার কারণ কি? কারণ আমার কাছে যে যন্ত্রগুলো আছে চার্জ মাপার, সেই যন্ত্র দিয়ে আমি ওই ই পরিমাণ চার্জ মেজার পারি না। ই এত ক্ষুদ্র, আমার যন্ত্রে সেটা ধরাই পড়বে না। আমি ধরো বড়জোর মাইক্রোকুলাম পর্যন্ত চার্জ মেজার করতে পারি। আর ইয়ের কুলাম কত? ই কত? ই হচ্ছে 1.6 টাইমস 10⁻⁹ কুলাম। আমি যে পরিমাণ চার্জ মেজার করি, সেই পরিমাণ চার্জ 10⁻13 ইলেকট্রনের সমান। 10⁻13 ইলেকট্রন যদি দেই অথবা 10⁻13 ইলেকট্রন যদি নিয়ে, তাহলেই হয়তো যেই সামান্য পরিবর্তনটুকু হবে চার্জে, সেটা আমার যন্ত্রে ধরা পড়লেও পড়তে পারে। একটা ইলেকট্রন দিলাম নিলাম, ওই চার্জের পরিবর্তনটা আমার যন্ত্রে ধরা পড়বে না। ওকে, আমার যন্ত্রে যেখানে আমি মিনিমাম চার্জ মেজার করব মাইক্রোকুলাম পর্যন্ত চার্জ চেঞ্জ করতে গেলে আমার 10⁻13 ইলেকট্রন হয় দিতে হবে আমার বলকে অথবা নিয়ে যেতে হবে। তো 10⁻13 কুলামের মধ্যে একটা ইলেকট্রন বেশি হলো কি কম হলো, অথবা 100টা কম হলো গেল, অথবা 1 কোটিটা কম হলো কি বেশি হলো, সেটা আমার যন্ত্রে ধরা পড়বে না। আমার কাছে মনে হবে যে চার্জ তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, রাইট? আসলে চার্জ কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে না, আসলে চার্জ চেঞ্জ ইন স্টেপস অফ ই। আমি মেজার করতে পারছি না বলেই আমার কাছে মনে হচ্ছে যে চার্জটা কন্টিনিউয়াসলি ভ্যারি করছে। আমি যদি একটা বড় সড়ো ধরনের মতো ল্যাবে, যেখানে $100 বিলিয়ন খরচ করে বড় বড় যন্ত্রপাতি গুলো বসানো হয়েছে, চার্জ ডিটেক্টিং সিস্টেম আছে, সেইখানে একটা ইলেকট্রনের চার্জ মাপা যায়। সেই সমস্ত জায়গায় যদি আমি এক্সপেরিমেন্ট করি, তাহলে এই কোয়ান্টাইজেশন অফ চার্জ আমার কাছে ধরা পড়বে। নর্মালি স্কুলে বসে, কলেজে, ইউনিভার্সিটি বসে চার্জ মাপছি, সেখানে আমার চার্জ কোয়ান্টাইজেশন আমি কিছুতেই বুঝতে পারবো না। Right? Okay, charge is quantized. তাহলে আমি আপাতত আমার সময় শেষ হয়ে গেল। নেক্সট ক্লাস আমি এখান থেকে করব, পার্টিকেল ইন আ বক্স। ওকে, এটা তোমরা যে কোনো বই থেকে তোমরা পড়ে নিতে পারো। তোমরা যদি একটু অ্যাডভান্স থাকো, আমি নেক্সট ক্লাসে পড়াবো পার্টিকেল ইন এ ইনফিনিট বক্স। এটা তোমার বই থেকে পড়ে আসো না, আমার লেকচার আগেই তুমি এই জিনিসটা, এই টপিকটা শঙ্কর থেকে দেখো না কি হয়। শঙ্কর ছাড়া যে কোনো সব বইতে এটা আলোচনা আছে। এটা আন্ডার গ্রাজুয়েটের প্রথম জিনিসটা এটা করে। আন্ডার গ্রাজুয়েট কোয়ান্টাম মেকানিক্স প্রথম কোর্সেই এটা আলোচনা করে। আমরা আলোচনা করব, প্রথমে দেখবো 1 ডাইমেনশনাল বক্স, তারপরে দেখবো 3 ডাইমেনশনাল বক্স, ওকে, ইত্যাদি। যাই হোক, এখানে কিন্তু আমরা কেয়ারফুলি আলোচনা করব, খুব ভাষা আলোচনা করে সেরে যাব সেটা নয়। যা করবে কেয়ারফুলি করতে হবে। ওকে ওকে, তোমরা তাহলে নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত না হও। নেক্সট ক্লাস হচ্ছে কবে? আগামী রবিবার। ওকে, আনটিল দেন, গুড বাই, এন্ড মিটিং।